ভারতে ঠিক এভাবেই অপমান করছেন ডক্টর ইউনূসকে, জুতা দিয়ে বারবার তার মুখের মধ্যে মারছেন। কি হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? দিল্লির রেড ফোর্ট থেকে দেয়া ভাষণে মোদি বলেন, বাংলাদেশে থাকা সনাতনীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত 140 কোটি ভারতীয়। এদিকে ভারত থেকে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগদেরকে খেপিয়ে তুলছে। দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসকে দেশ থেকে তাড়ানোর পায় তারা চলছে। শান্তির জন্যই তো আসলে শিক্ষার্থীরা এখন শান্তি পাচ্ছে। সাধারণ জনতার এখন একটাই প্রশ্ন, আসলেই ডক্টর ইউনূস কি এই দেশকে সামাল দিতে পারবেন নাকি দেশ ছেড়ে পালাবেন তিনি? উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে এই হাইকমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি। অলরেডি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন ইন্ডিয়া। তারা বুঝাতে যাচ্ছেন বর্ডারের বিভিন্ন জায়গায় তারা ঢুকতে চাচ্ছে বাংলাদেশে। এবার কি দেশের পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে, খুবই ভয়াবহ হতে চলেছে বাংলাদেশ? এটাই যেন দেখার বাকি। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না। শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে। বাংলাদেশ অস্থিতিশীল যদি না কথা যদি হয়ও তাহলে ওনারা আরামে থাকতে পারবে। 18 কোটি লোকের দেশ এটা। দর্শক, বাংলাদেশের ভয়াবহ একটি অবস্থা হতে চলেছে বর্তমান সময়ে। আপনারা সকলে জানেন ইন্ডিয়া থেকে বিভিন্নভাবে এবং ইন্ডিয়ায় থাকা বাংলাদেশের দূতাবাসে তারা হামলার চেষ্টা করেছেন এবং তারা আমাদের বর্ডারের সাইডে তারা বাংলাদেশে ঢুকতে চাচ্ছে। এবং এখানে মমতা ব্যানার্জি বলছেন বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী, কিছু ইন্ডিয়ান শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে নাকি পাঠানো দরকার। এটা কি আসলে তারা কি বোঝাতে চাচ্ছেন? বাংলাদেশে তারা যুদ্ধ করবেন না কি চাচ্ছেন তারা? সন্দেশ বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর একটা রূপ নিতে চলেছে যদি একটু নড়বড় হয়ে যায় সিদ্ধান্ত নিতে ডক্টর ইউনূসের। সন্দেশ ডক্টর ইউনূস যদি একটু ভুল করে তাহলে বাংলাদেশের অস্থিতিশীল একটা অবস্থা এবং দেশ শেষ হতে চলেছে এবং শেখ হাসিনা হয়তো বা এই দেশের মালিক হতে চলেছে। সন্দেশ কি হতে চলেছে আজকের ভিডিওটি আপনারা দেখলে সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবেন। নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন সরাসরি আমরা স্ক্রিনে যাব। ভারত কিভাবে এই বাংলাদেশ দখল করবে সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং বাংলাদেশের কি আসলে উপায় থাকবে তাদের বিপক্ষে যুদ্ধ করতে। চলুন ভিডিওটি দেখা যাক। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। কল্যাণীতে আসবেন না। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ
কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে, আমরা বলে যাই ৭১-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে। ভারত আজকে একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে। শুধুমাত্র দুঃখ প্রকাশ করে আর নিন্দা জ্ঞাপন করেই এই ঘটনার শেষ হবে না। ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে। তার এক ডাকের পরে ভারত জুড়ে যা ঘটছে সেগুলোর জবাব আসলে কি? আমাদের দেশের সরকারের পক্ষ থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে তারও শক্তভাবে আসা উচিত। দর্শক, আজকে এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে। সীমান্ত দিয়ে একদিকে সিলেটে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চলছিল, আর স্ক্রিনের এক অংশে আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমাদের আগরতলায় থাকা, ভারতের আগরতলায় অবস্থিত যেই কুঞ্জবন এরিয়া আছে, সেখানে আমাদের বাংলাদেশের সহকারী হাই কমিশন একটা অফিস আছে। সেই অফিসের সামনে উগ্রবাদী হিন্দুরা আপনার সেখানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। মানে এখানে এরা স্লোগান দিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়া, বাংলাদেশ নিপাত জাগ স্লোগান দিয়া, তারপর ইস্কনের পক্ষে স্লোগান দিয়া তারা সেখানে থাকা একটা অফিসের কিছু কর্মকর্তা কর্মচারীদের উপরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ দিচ্ছি ভারতের পুলিশকে এবং সেখানে থাকা তাদের যে আর্মিকে, তারা পরিস্থিতি কন্ট্রোলের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, এটা অস্বীকার করার মতন সুযোগ নেই। এর আগে সংঘ পরিবারভুক্ত বিভিন্ন সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের সহকারী হাই কমিশনের জাস্ট মাত্র 500 মিটার সামনেই বিক্ষোভ সমাবেশের এই আয়োজন করা হয়েছিল। বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাই কমিশন মুখে রওনা করে মিশনের 200 মিটার অদূরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তারা সেখানে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল বাধা অতিক্রম করে এক পর্যায়ে মিশনের মূল গেটের সামনে উপস্থিত হয়ে যায়। আর সে সময় তাদের পক্ষ থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশন বরাবর ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় মিশনের পক্ষে প্রথম সচিব মোহাম্মদ আলামিন প্রতিনিধি দল এবং জেলার এসডিএম এর সাথে যখন কথা বলছিলেন, 2 মিনিটের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে মিশনের মূল গেটে অবস্থানরত উত্তেজিত জনতা আমাদের যে অফিস ছিল সেই অফিসের গেটে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনার কি বলা যায় তাদেরকে থামানোর চেষ্টা করে। তারা মিশন চত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা আজকে সেখান থেকে টেনে নামিয়ে পদদলিত করে এবং ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে, পাশাপাশি ফুলের টব ভেঙে ফেলে। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী যারা ছিল তারা ভয়ে ওই রকম আসলে ভূমিকা পালন করেনি, এটাও দেখেছি আমরা। বাংলাদেশ মিশনের সার্বক্ষণিক নিয়োজিত নিরাপত্তা কর্মীর মিশনের পেছনের দরজা খুলে দিয়ে বিক্ষোভকারীদের মিশনের মূল ভবনের প্রবেশেরও সুযোগ করে দেয়। তার মানে এখানে যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু ভারতের নাগরিক, তারাও হিন্দু। এই আন্দোলনে তারা কিন্তু এখানে একটা ভূমিকা পালন করছে। এমত অবস্থায় মিশনের অপর একটি নিরাপত্তা বিষয়টি বুঝতে পেরে পেছনের দরজা লাগিয়ে দিয়ে মিশনের মূল ভবনের নিরাপত্তা রক্ষা করে। মানে বুঝতে পারছেন, নিরাপত্তা রক্ষীদের মতো 2টা টিম আছে, একটা গেট খুলে দিছে এদেরকে ভিতরে আসতে, আরেকটারা আবার এখানে এসে সেভও করছে। এখন আমার মনে হয় যে এটা নিয়ে যারা এই যুদ্ধ খেলা চাচ্ছে, যারা মনে করছে যে ভারতের সাথে যুদ্ধ করবে, তো বিক্ষোভটা হাসনাদের উদ্দেশ্যে বলে ঢাকা শহরে ডাক দিয়ে লাভ নাই। তো এক কাজ করো, যারা বিক্ষোভ করার জন্য চিন্তা ভাবনা আছে তোমরা সীমান্তে চলে যাও, তোমরা ভারত সীমান্ত দিয়ে সুতাকান্দি দিয়ে তোমরা চলে যাও ভারতের অভ্যন্তরে, ওইখানে গিয়ে লড়াই টড়াই কইরা আবার বীরের বেশে বাংলাদেশে ফিরে আসো। কারণ একটা জিনিস লাগাই দেওয়া সোজা, এটা নিয়ে লাগাই দেওয়া সোজা, কিন্তু এটা মানে ট্যাকেল দেওয়ার মতন আসলে পরিস্থিতি আছে? যারা মনে করছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই মুহূর্তে,
ভাই আপনারা বাংলাদেশটারে ডিস্টার্ব না করে সীমান্তে চলে যান, যাইয়া সেইখানে গিয়া তাদের দেশের নাগরিকরা যেমন জোর করে ঢুকতে গেছে, তো আমাদের দেশের নাগরিকদের যারা এরকম ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেন্টালিটিতে ঢুকে গেছেন, তা আপনারা এক কাজ করেন, আপনারা সীমান্তে যান, যারা আছেন পুরো টিম বাংলাদেশ থেকে 2-1 লক্ষ মানুষ, ওইখানে গিয়ে আপনারা যুদ্ধ করেন। পুরোটা দেশের অবস্থা 12টা বাজে দিচ্ছেন। যারা এগুলোর পিছনে ইন্ধনদাতা তারা কি এখানে রাজপথে কেউ আছে? ঢাকা শহর নিরাপত্তার মধ্যে বৈশা ভারত বিরোধী বিক্ষোভ দেওয়া কাজ হবে? ভারত যেটা শুরু করছে, এটা শুরুতে অংশটা কিন্তু আমাদের এখান থেকে একটা অংশ কিন্তু আমরা শুরু করছি। ভারতের ইস্কনের যেই অনুসারীরা আছে তারাও শুরু করছে। মানে বিষয়টা এইভাবে শর্ট আউট হওয়ার বিষয় না। 2-4-100 মানুষ মরে যাবে, তো কারা মরবে? সীমান্তে যাদের বাড়িঘর আছে তারা কেন মরবে? ভারতের যারা যুদ্ধ করতে আগ্রহী এবং বাংলাদেশে যারা যুদ্ধ করতে আগ্রহী, ওই ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা জায়গা চিহ্নিত করে দিয়া তোমরা এখানে লাঠালাঠি করে দেখাই দিয়ে আসো তোমরা কে কতটুকু পাওয়ারফুল, যাও, দেশটা ডিস্টার্ব করো না। আর ভারতের মধ্যে আজকে যে ঘটনা ঘটেছে, এটার জন্য আসলে কি বিচার আমরা চাইব? কার কাছে বিচার চাইব এখন বলেন? তাদের দেশ বিচার করবে? এটা একটা বিবৃতি দিয়ে দিছে, শেষ। এখন আমরা যে আবার ভারতের পতাকা ভারতের হাইকমিশন ভাঙচুর করবো, এরপরে ভারত এমনি সেনা পাঠানোর জন্য রেডি হয়ে রয়েছে, মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেছে শুকনার মধ্যে। তবে ভারত সরকারের উচিত, মমতার উচিত ক্ষমা চাওয়া বাংলাদেশের কাছে এই অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিজের জন্য। আর যারা এই আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যান আইএসএফ এর কর্মী সমর্থকরা, কি বলছেন নওশাদ সিদ্দিকী দেখাবো এই মুহূর্তে। কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা, ভারতবর্ষ অস্থিরতা হবে, এটা আমরা চাই না। কারণ বাংলাদেশে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেরকমভাবে থাকতে চাই। সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচিলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। ঠিক আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আমাদের কাছে যেমন আবেগের, তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের। কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়খাড় করবে, এটাও মেনে নিতে পারি না, এটা জানিয়ে এসেছি। যে আমার ভয়েসটা যদি বাংলাদেশের নাগরিকরা আমার ভিডিও ক্লিপটা দেখেন, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু, যে আমাদের প্রতিবেশী দেশ, আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে। তা আপনাদের কাছে অনুরোধ এটাই, সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার, সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে, সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে, সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে। একদিকে গ্রেফতার করা হয়েছে সন্ন্যাসীকে, কবে তিনি মুক্তি পাবেন সেই প্রশ্নের উত্তর নেই। আর এবার চাপে ফেলতে বাংলাদেশে পরপর অ্যাকাউন্ট ফ্রিজ। বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ 30 দিনের জন্য। অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক তদন্তকারী সংস্থা। যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই নিয়ে কি বলছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, দেখুন। আপনারা জানেন কি একটা সংস্থা চালাতে গেলে টাকার ব্যবহার হয়। যদি আপনি টাকাটাই বন্ধ করে দেন তাহলে তো ওটা ভক্তরা খেতেও পারবে না, বেসিক যে জিনিস আছে ও তো খেতেও পারবে না। ওখানে মন্দিরের ইভেন ইলেকট্রিসিটি বিল পে করতে হয়, অনেক কিছু থাকে, ট্যাক্স থাকে, অনেক কিছু আছে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী ওখানে থাকছে ওটা একটা এক্সপেন্ডিচার আছে। বাংলাদেশের যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার ভয় অনেকের মাঝে কাজ করছে। সেই ভয়টা স্পষ্ট হচ্ছে এবং সেই ভয়টা মনের মধ্যে রাখতে পারছেন না, অনেকে বলেও ফেলছেন। এরকম বাস্তবতা কেন তৈরি হলো? মাত্র 3 মাস পেরিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে। আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তাদের ভাষায় ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, শেখ হাসিনা আবার ফিরে আসবে, সেই ভয়টা কেন তৈরি হলো? বলছিলাম আওয়ামী লীগ আবার ফিরে আসবে এরকম ভয় পাচ্ছেন অনেকে এবং সেই ভয়ের কথা অকপটে বলছেনও।
বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমান উদ্ভূত পরিস্থিতি আজকেও আমরা দেখলাম শেরপুরে মুর্শিদপুর আস্তানা, পীরের আস্তানা, সেই আস্তানা তৌহিদি জনতার নামে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে যেয়ে ভেঙেছে, লুটপাট করেছে, আগুন দিয়েছে এবং আর্মি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেছে। এরকম ঘটনা প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে ঘটছে। ইসকনকে নিয়ে যে ঘটনা, সেই ঘটনা বিশ্বব্যাপী শোরগোল তুলেছে। ওদিকে ভারত থেকে নানা রকমের গুজব গুঞ্জন ছড়ানো হচ্ছে। ভারত তাদের সেনা বর্ডারে সেনা নিয়োজিত করার চেষ্টা করছে, সেই প্রসেসে আছে, মিসাইল রেডি হচ্ছে, এরকম নানা রকমের গুজব গুঞ্জনের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ঢাকার একটা অনুষ্ঠানে বললেন তার ভয়ের কথা। তিনি ভয় পাচ্ছেন যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সেরকম পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করছি, নিজেদের মধ্যে নিজেরা যে বিভাজন তৈরি করছি, যার ফলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। ফ্যাসিবাদ বলতে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই তিনি বুঝিয়েছেন। এটা বুঝতে অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না। মির্জা ফখরুল কি বললেন? মির্জা ফখরুল যা বললেন তার একটু অংশবিশেষ চলুন শুনি আগে, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে, সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি আমরা যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। অর্থাৎ আমরা নিজেরা কাজ করছি, তারা নিজেরা বিভিন্ন ধরনের কাজ করছেন এমন কথা বলছেন। এবং তিনি মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নিজেদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সরকার এক পক্ষ, বিএনপি এক পক্ষ, জামাত এক পক্ষ, বৈষম্যবিরোধী ছাত্ররা এক পক্ষ, সব মিলিয়ে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে এবং এই পক্ষের মাঝে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, তেমনটাই তার ভাষ্য। তিনি ইসকন প্রসঙ্গে বলেছেন যে ইসকন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে জানিয়ে বলেছেন তাদের একটাই প্রশ্ন, ইসকনের ব্যাপারে কি করছেন। প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। একটা অবস্থা তারা তৈরি করতে চাই, প্রথমবার ব্যর্থ হয়েছে, আবার তারা তৈরি করতে চাই, আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করি। তিনি বারবার একটা কথাই বলেছেন, নিজেদের মধ্যে বিভাজনের কথা। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা দায়িত্বে এসেছেন, এই দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে, জাতিকে সামনে রেখে পালন করতে হবে। এমন কোনো হঠকারী কাজ আমরা করব না যেন আবার অন্ধকারে চলে যায়। অর্থাৎ নিজেরা এমন কোনো কাজ করব না যেন অন্ধকারে চলে যায়, এমন কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা কোন বিভাজন তৈরি করছে এমন প্রশ্ন রেখেই তিনি বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় লাগার কথা, ভয় লাগে। ভয় কেন লাগে? পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটা তার ভাষ্য। অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলন যেটা হয়েছে সেই আন্দোলনটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে, নিজেদের মধ্যে বিভাজন হচ্ছে, ইসকন সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। গতকালকে তিনি বলেছিলেন যে বিদেশে বসে থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে, উস্কে দিচ্ছে, সেই উস্কানিতে আমরা নাচানাচি করছি, এরকম নানা বিষয় কিন্তু কাজ করছে। এই নানা বিষয় কাজ করার মাঝখানে সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভয়। 3 মাস পেরিয়েছে, 3.5 মাসের পথে এই সরকার। 3 মাস 3.5 মাসের মধ্যেই আওয়ামী লীগ পতনের পরে আবার আওয়ামী লীগ ভয় ধরিয়ে দিয়েছে যে তারা ফিরে আসতে পারে। এটা কোনোভাবেই শুভ লক্ষণ নয়। তাতে বৈষম্যবিরোধী আন্দোলন মাঠে মারা যাবে, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল স্পিরিট নষ্ট হবে। সেই ক্ষেত্রেই অনেকে যে আলোচনাটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বিশেষ করে সমন্বয়করা, তাদের লাগামহীন কর্মকাণ্ড, লাগামহীন কাজকাম। গতকালকে আমরা দেখেছি যে তাদের গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে এমন কথা বলা হয়েছে, কিন্তু আবার গাড়ির সামনে দেখা গেছে গাড়ির বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে। আজকে আবার খবর করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহর গাড়িতে আজকে আবার পিছন দিক থেকে ট্রাক ধাক্কা দিয়েছে। সব মিলিয়ে এই যে গাড়ি, এত সুন্দর সুন্দর মডেলের গাড়ি, এই গাড়ি বা তারা
পাচ্ছেন কোথায়, এত গাড়িতে ধাক্কাই বা কারা দিচ্ছে, এবং গাড়িতে ধাক্কা নাকি গাড়ি ভুলভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেটাকে নিউজ করা হচ্ছে, এরকম নানা প্রোপাগান্ডা, নানা রকমের আলোচনা হচ্ছে, এবং এই আলোচনাগুলোই কিন্তু বিভক্তি এবং বিভাজনের তৈরি করছে। সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন, এই আলোচনা অনেক দিন থেকেই হচ্ছে। তারা ছাত্র, তারা গাড়িতে চড়ছেন কিভাবে, গাড়ি কোথা থেকে আসলো, গাড়ি কারা দিল, এই আলোচনায় সমন্বয়কদের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয়েছে। বিভাজন এতটাই তৈরি হয়েছে যে সরকার একটা পক্ষ হয়ে গেছে, বিএনপি একটা পক্ষ। গতকালকে দেখলাম বিএনপি দলকে প্রধান উপদেষ্টার বাসায় ডেকে নেওয়া হয়েছে, আজকে জামাতকে ডেকে নেওয়া হয়েছে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে। আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা হয়ে গেছেন, সবার মধ্যে ঐক্যের অভাব তৈরি হয়েছে। ঐক্যের অভাব তৈরি হয়েছে বলেই মির্জা ফখরুল ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। দৈনিক ইনকেলাবের যে নিউজটা, এটা দেখে বহুত ভালো ভালো মানুষেরও ঘুম হারাম হয়ে গেছে। বিশাল একটা ফিচার তারা করেছেন, এমনকি খুবই গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু আলোচনা তুলে এনেছেন। সার সংক্ষেপ যদি আমরা এটাকে সাজাই, ভারতীয় যারা হিন্দু আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের নাগরিকত্ব আছে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক দল আছে সেখানে তারা ব্যাপক প্রভাব প্রতিপত্তি রাখেন। তো এদের মাধ্যমে, ভারতের মাধ্যমে একটা টিম তৈরি হচ্ছে প্রবাসে থাকা হিন্দুদের মাধ্যমে। ভারতীয় মোটামুটি 4টা টিম মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন। আর এই পরিকল্পনার ফাইনাল কার্ডটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খেলবেন, এমনটাই কিন্তু এই বিশ্লেষণের সারমর্ম হিসাবে দেখা যাচ্ছে। মোটা দাগে আমরা যদি বলি, ডোনাল্ড ট্রাম্পই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন, আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ভারত। দর্শক, ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনে ভারতীয় মার্কিন হিন্দুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র মুখোশ উন্মোচন, আমার কি বলে, মানে দৈনিক ইনকালাব পত্রিকার হেডিংটা হচ্ছে এটা। তো এখানে আপনার যদি আমরা দেখি, আমি শর্টলি যদি আপনাদেরকে বুঝাই যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত সরকার এবং প্রবাসে থাকা ভারতীয় হিন্দুদের একটি উগ্রবাদী গ্রুপ। এর অংশ হিসেবে তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বহির্বিশ্বে। এটা কিন্তু বাস্তব, বিশ্বজুড়ে কিন্তু ট্রাম্পই তো লেখছে বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটা কেমন, আইনের শাসন নাই। তো ওই সময় যখন লেখছে তখন মিনিমাম লেভেলে ছিল, বাট এখন যেটা হচ্ছে সেটা 10 গুণ বেশি অবস্থা। কিন্তু দেশের অবস্থা আসলেই খারাপ। ইভেন যেটা তারা ফোকাস করাতে চাচ্ছে ট্রাম্পের কাছে সামহাও, যে বাংলাদেশ একটা মানে মৌলবাদী বা উগ্রপন্থীদের রাষ্ট্র। তো গত এক সপ্তাহ যদি দৃশ্যপট আপনি দেখেন, ডোনাল্ড ট্রাম্পের সামনে যদি টিভি দেখানো হয়, প্রতিদিনই হুজুরদের, আলেম সম্প্রদায়দের, সাধারণ মুসল্লি, তাও কোন দিন, জুমার দিন আমরা যখন প্রতিবাদ করছি নানান ইস্যুতে, তো দেখা যাচ্ছে কি সব দাড়ি টুপি। তো এই ট্রাম্পের মতন মানুষ যারা, এরা কিন্তু এগুলোকে ভয় পায়। আর এটাই সেখানে পরিকল্পিতভাবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে। আর এই কাজে আওয়ামী লীগ ব্যবহার করছে বিপুল পরিমাণ মোটা অঙ্কের টাকা। তো বলা হচ্ছে যে আপনার এই পরিমাণ বর্তমানে ছাত্র জনতার সরকারকে উৎখাতে বিপুল পরিমাণ অর্থ এবং পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক একটি হিন্দুত্ববাদী চক্র। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে হাসিনার দোসর হিসাবে চিহ্নিত জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী ভারত সরকার এবং দেশটির ক্ষমতাশীল আপনার বিজেপি যে দল আছেন এবং তাদের প্রবাসীরা মিলে এই সিন্ডিকেটটি গড়ে তুলেছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও এই 3টি চক্র একই সুরে কথা বলছে এবং তাদের দোসর মিডিয়া তা লাগামহীনভাবে প্রচার করছে। বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে। তো এখানে আপনারা বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছিল একটি ভারতীয় আমেরিকান সংস্থা, উগ্রপন্থী, এমনকি সেখানে বাংলাদেশকে বলছিল যে এই মুহূর্তে বাংলাদেশ উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর এই চিঠিতে দাবি করেছিল ভারতীয় মার্কিন হিন্দুদের এই সংগঠনটি। ওই সংস্থার নাম ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা। আর তারা গেল 27 নভেম্বর ট্রাম্প এবং বাইডেনকে, দুজনকেই কিন্তু চিঠি দিয়েছিল। আমিও নিউজটা করেছি। তো আপনার এখানে যে মিডিয়াতে মানে দৈনিক ইনকিলাবের যে ফিচারটা, তো তারা বলছেন যে বিশ্লেষকরা বলছে আমেরিকার কাছে দেওয়া নালিশে আওয়ামী লীগ আমলে এবং তাদের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হিন্দু নির্যাতনের ঘটনাগুলি পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আর
শেখ হাসিনাকে পুনর্বাসন করতেই হিন্দু নির্যাতনের কল্পিত কাহিনী সাজিয়ে সেটিকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতে চাচ্ছে যে টিমটা আছে তারা। ট্রাম্পকে লেখা ওই চিঠিতেও আপনার খান্দেরাও কাঁদে লিখেছেন যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ মানে নজরদারির আওতায় বাংলাদেশকে একটি দ্রুত একটি উগ্রপন্থী ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এখনই গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমেরিকার পদক্ষেপ নেওয়া উচিত। এমনকি তারা বলছে যে আমরা শুধু প্রেসিডেন্ট বাইডেনকে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ট্রানজিশন টিমকেও অনুরোধ করছি যে তারা বাংলাদেশের শান্তি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষার অগ্রাধিকার দিন। ভারত সরকারও বলছে তাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, ঘটনা সত্য, কিন্তু আসলে কি সত্য? এতটা সত্য? তার মানে এখন যে পরিস্থিতি দেশের চলছে, তো আমেরিকা তার জোর করে কোথাও সরকার উৎখাত করে না, তো টেকনিক্যালি তারা কিন্তু নানানভাবে হ্যান্ডেল করে। যেমন শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকতে বলছিলেন, ক্ষমতা থেকে যাওয়ার পরও বলছে যে আমেরিকানরা তারা ফালাই দিচ্ছে। এটা মনে হয় ক্ষমতায় পড়ার আগে বলতেন যে কোনো সময় আমেরিকা তারা ফালাই দিতে পারে। তো ক্ষমতা থেকে সরার পর ওইভাবে শক্তভাবে বলেন না, কারণ আমেরিকাতে তারা লবিস্ট নিয়োগ করছেন। তো বিশ্লেষকরা বলছেন যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস হচ্ছে সেই ট্রাম্প কার্ড, যেটা নিয়ে আওয়ামী লীগ খেলছে, ভারত খেলছে, এমনকি পশ্চিমারাও খেলছে। আর এই টোটাল খেলাটা কার বিরুদ্ধে? এই গণ অভ্যুত্থান বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন বা এই সরকার আছেন তাদের বিরুদ্ধে। এখন পশ্চিমারা যদি সিরিয়াস নিয়ে নেয় তাহলে কী হবে? এখানে নানান কাহিনী ঘটবে। আর যদি সিরিয়াস না নেয় তাহলে যা চলছে সেভাবেই চলবে, হয়তো সামনের দিকে আমরা অন্যভাবে এই বিষয়টাকে দেখতে পাবো। তবে সরকারের কড়া মনোভাব চিন্ময় দাসকে মুক্ত করবে না, তাকে জামিন দিবে না, কারণ তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ধর্মীয় ইস্যুতে না। ইভেন আমাদের দেশ থেকে কিন্তু এগুলো বলা হয় যে ইসকনকে নিয়ে কথা বলা মানে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা, বিষয় কিন্তু তা না। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে সে 95% হিন্দু মানুষ তারা কিন্তু ইসকনকে এক ধরনের অ্যাকসেপ্টেন্সে নিয়ে গেছে। দেখা যায় আসলে কি হয়। ভালো থাকবে। ভারতের জনগণ শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু রেসপেক্ট করে। আমি একটি টকশোতে দেখেছি যে বলতেছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি যেভাবে আপনার ঘুরপাক খাচ্ছে বা পরিস্থিতি যতটা খারাপের দিকে যাচ্ছে, এই বিষয়ে একজনের মন্তব্য কি? তখন সে বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই, আর শেখ হাসিনা তো এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা সেটাই ধরে নিয়েছি এবং আমরা এটাই জানি যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, বা শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ভারতের মানুষ সম্মান করে। এখন বাংলাদেশের মানুষ আপনার কেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে সম্মান করে না বা সাবেক প্রধানমন্ত্রী বলে? এখানে আপনার কয়েকটি কারণ। আপনারা জানেন যে এই আন্দোলনটি যেভাবে হয়েছিল, এটি আপনার একটি জঙ্গি স্টাইলে হামলা হয়েছিল গোটা বাংলাদেশে 5 তারিখে। এটি আপনার অনেক বড় একটি পরিকল্পনা ছিল বাংলাদেশের, আর শেখ হাসিনাও কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে বুঝে গিয়েছিল, বুঝেই কিন্তু সে ভারতে চলে যায়। আর বিশেষ করে যারা বলে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, পৃথিবীর আরও অনেক স্বৈর শাসককে আমরা দেখেছি তারা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায়নি। জনগণকে আপনার দেখিয়ে এবং কি মিডিয়া কাভারেজ কিন্তু হয়েছিল। শেখ হাসিনা যখন গণভবন থেকে বের হয়, একজন মহিলা আমরা দেখেছি শেখ হাসিনার বুকে মাথা রেখে সে কান্না করেছিল। অনেক রাষ্ট্রীয়ভাবে তাকে আপনার হেলিকপ্টারে বিদায় দেওয়া হয়েছে। আর ওখানে যেই আপনার ভিডিওটি প্রকাশ হয়েছিল, এটি কিন্তু শেখ হাসিনাকে মারার জন্য আপনার ওখানে উৎপেতে ছিল আপনার কিলাররা, এবং কি স্নাইপার রাইফেলের যে আপনার ভিডিওটি সেটি কিন্তু প্রকাশ করেছিল, কিন্তু সে আপনার শুট করতে পারেনি, কারণ তার আপনার লক্ষ্য ঠিক হয়নি মনে হয়, এই জন্য সে শুট করতে পারেনি, না হলে কিন্তু শেখ হাসিনাকে মেরেই ফেলতো। এটাই কিন্তু প্রকৃত সত্য কথা। কিন্তু ইন্ডিয়া দেখা গেছে কি যে শেখ হাসিনার প্রতি অনেকটাই নজর রেখেছে, কারণ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ আপনার ভালো মানুষের শত্রু অনেক বেশি হয়, এটা আমরা সামাজিকভাবে যেমন এগুলো প্রমাণ পাচ্ছি, এবং কি শেখ হাসিনা যে ভালো মানুষ বা শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, আবার এটাও বলবো না যে ভুল নাই এই সরকারের রাষ্ট্র পরিচালনায়, ভুল অনেক আছে, এবং কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে আগলিয়ে রেখেছেন, এত মানুষের মত, বাংলাদেশের 20 কোটি মানুষ হলে আপনার 30 কোটি মত, এইরকম মানুষকে, জনগণকে আপনার হ্যান্ডেল করে একটি রাষ্ট্র 15 বছর শাসন করা আপনি কিন্তু খামখেয়ালি বিষয় মনে করেন না। তো যাই হোক, যে ভারতের মানুষ এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই আপনার গণ্যমান্য করে, কারণ তারা জানে যে শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে এবং কি শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে আবারও ক্ষমতা নিবে। নেওয়ার কারণ হচ্ছে যে শেখ হাসিনার তো কোনো রিজাইন পেপার নেই, বা শেখ হাসিনা যে পদত্যাগ করছে এরকম কোনো আপনার ডকুমেন্টস নেই। আমি তো এটি আগেই বলেছিলাম যে আপনার বাড়িতে হামলা হবে, আপনি যদি বুঝেন যে আপনাকে কেউ হামলা করতে আসছে, আপনি বাড়ি থেকে যদি পালিয়ে যান নিজের যান বাঁচানোর জন্য, সেটাই কিন্তু আপনার বলে না, আপনি আপনার সেফটির জন্য চলে গেছেন। তার মানে এই না যে আপনার বাড়ির দলিলপত্র যা আছে সব কিছু আপনি এই যারা আপনাকে হামলা করতে আসছে তাদেরকে দিয়ে দিয়েছেন, তার মানে সব কিছু আপনারই, আপনি শুধু সামরিক সময়ের জন্য যান বাঁচানোর
বাঁচানোর জন্য দূরে আছেন। যখন এগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে তখন কিন্তু ঠিকই আবার আপনি আপনার অবস্থানে ফিরে আসবেন। সেম এরকমই এখন যদি বলেন যে রাষ্ট্রের মানুষ তো তাকে সমর্থন করে না, আপনি দেখেন রাষ্ট্রের মানুষ তাকে সমর্থন করে কিনা। এই মুহূর্তে যদি শুনে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, কত কোটি মানুষ যে আপনার এয়ারপোর্ট গিয়ে করে অভ্যর্থনা দেয়, আপনার কল্পনা আছে এগুলা? আপনি কি বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে তাহলে কত কোটি মানুষ যাবে আপনার ঢাকা শহরে? আপনারা তো মাত্র 15-20 লাখ লোক আপনার গণভবনের দিকে রওনা হয়েছেন। আর শেখ হাসিনা যখন দেখবেন যে বাংলাদেশে আসবে বলে এরকম কিন্তু বার্তা পাবে, তখন অবশ্যই দেখবেন যে কোটি কোটি মানুষ আপনার এয়ারপোর্টে গিয়ে তাকে স্বাগত জানানোর জন্য বসে থাকবে। কারণ মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশ হ্যান্ডেল করার মতন ক্ষমতা আপাতত এই দেশের কোনো রাজনৈতিক দলের নাই। এটা কিন্তু এই দেশের মানুষ বর্তমান মনে করে, কারণ আমরা তো রাস্তাঘাটে চলি, আমরা দেখি মানুষ এটাই বলে যে শেখ হাসিনাকে ছাড়াই বাংলাদেশ নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, তাকে ছাড়া এই রাষ্ট্র কেউ চালাইতে পারবে না। এটা মানুষ এখন বুঝে এবং কি হারে হারে টের পায়। এবং কি ইন্ডিয়ার মানুষও এখন মনে করে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে কিন্তু সেইভাবেই হাই সিকিউরিটি দিয়ে কিন্তু তারা রাখতেছে। যদি বলতে পারেন যে ভাই আপনি দলের দালালি করেন, ভাই আমি দলের দালালি করতেছি না, আইন যেটা বলে, সংবিধান যেটা বলে আমি সেই পক্ষে কথা বলতেছি। আমার কিন্তু মন গড়া মতামত কিন্তু এটা না। আপনি যদি এই পরিস্থিতিগুলো বিবেচনা করেন তাহলে দেখবেন যে এই দেশের বাংলাদেশের মানুষ এখনও প্রায় 60% মানুষ বলবে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসেন। আর বাকি 40% মানুষ যদি সমর্থন নাও দেয় সমস্যা নাই, তার সমর্থন ইতিমধ্যে এগিয়ে আছে, এটা আপনাকে বিবেচনা করতে হবে। শুধু যারা ছাত্র সমাজ তাদের কথা কিন্তু এই রাষ্ট্র চলবে না, এদেশের জনগণের কথা এই রাষ্ট্র চলবে। এই দেশের জনগণই বলবে শেখ হাসিনাকে আপনি বাংলাদেশে আপনারা নিয়ে আসেন, এবং এই দেশের জনগণ রাস্তায় নেমে আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবো। সেই সময়টা বেশি দূরে না, আপনি দেখেন পরিস্থিতির সামনে কি হয়। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতিতে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে এবং আমাদের সুৎখুর মহাজন ইনুস, ফ্যাসিস্ট ইনুস, তার মুভমেন্ট কি? সে কি সেফ এক্সিট চাচ্ছে, না রাজনীতিতে থাকতে চাচ্ছে, না ক্ষমতায় থাকতে চাচ্ছে, না নতুন দল করতে চাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের অনেকের মনে আজকে প্রশ্ন, এবং অনেকেই এটি বোঝার চেষ্টা করছেন যে আসলে ইনুস কি চাচ্ছেন। সো আসলে বেসিক্যালি ইনুস এখন কয়েকটা জিনিস অপশন হিসাবে দেখতেছেন। প্রথমত সে ক্ষমতায় থাকতে চায়, রাজনৈতিক দল গঠন করতে চায়, আর সর্বশেষ সে যদি কোনো দিক যদি সামাল দিতে না পারে তাহলে সেফ এক্সিট নিয়ে চলে যেতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে সে কি সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে কি পারবে না, তার ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আসছে, মানুষ প্রশ্ন করছে, মানুষ একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে। সো আমরা আসলে তার গতিপথ এবং তার কার্যকলাপ যদি আমরা চিন্তা ভাবনা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে আসলে ইনুস যে জিনিসটা চায় বেসিক্যালি সেটা হচ্ছে সে বর্তমানে 4 বছর, আরো 4 বছর সে ক্ষমতায় থাকতে চায়। বাট নির্বাচন ছাড়া 4 বছর ক্ষমতায় সে থেকে যাবে যদি বিএনপি থেকে বা অন্য অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে যদি প্রচন্ড পরিমাণ চাপ অনুভব না করে বা তারা যদি কোনো কিছু করতে না পারে, তখন সে 4 বছর ক্ষমতায় থেকে যাবে। আর যদি বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো যদি প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে, তাহলে সে যেটি কাজটি করবে সেকেন্ড অপশন হিসেবে, সে বলবে যে আগামী 1 বছরের ভিতরে নির্বাচন দিয়ে দিব। কিন্তু আসলে সে 1 বছরের ভিতরে নির্বাচন দিবে না। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী 1 বছরের ভিতরে সে রাজনৈতিক দল গঠন করবে। সে রাজনৈতিক দল গঠন করে সমগ্র বাংলাদেশের সবগুলো উপজেলা জেলাতে যখন তার কমিটিগুলো গঠন হয়ে যাবে, যখন তার একটা রাজনৈতিক অবস্থান সৃষ্টি হবে, তখন সে জোর জবরদস্তি করবে, করে ক্ষমতায় থাকতে যাবে। এটা হচ্ছে তার একটা প্ল্যান। বাট যদি পরিস্থিতি এরকম হয় যে কোনোভাবেই দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে সে সামাল দিতে পারতেছে না, বিদেশি চাপের কারণে এবং বাংলাদেশি রাজনৈতিক দলগুলো চাপের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতি গোলাটা হয়ে গেছে যে এখনই নির্বাচন দিতে হবে, তখন সে কি করবে? পরিস্থিতি তখন এইরকম হবে যে সেফ এক্সিট নিতে চাবে, সেফ এক্সিট নিয়ে সে চলে যাইতে চাবে। কিন্তু তাড়াহুড়া করে সে 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারে। কিন্তু ওইখানেও তার জন্য বড় বিপত্তির যে বিষয়টি, সেটি হচ্ছে যে তার সাথে সে চলে যাবে, কিন্তু তার সাথে যে উপদেষ্টা আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে তাদের কি অবস্থা হবে? সেই জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তার সাথে যে আসিফ নাহিদ এবং মাহফুজরা আছে তাকে সেটি করতে দিবে না, কারণ তারা অলরেডি রাজনৈতিক দল গঠন করছে, রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যাওয়া বা ক্ষমতা থাকার একটা প্রক্রিয়া শুরু করেছে। এই পরিস্থিতিতে কি আসলে কি ইনুস সেফ এক্সিট নিতে পারবে বা সেফ এক্সিট নিয়ে যেতে পারবে?
বাট আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে তার সাথে একটা সম্পর্কের চরম অবনতি হবে, যেহেতু সে হিলারি ক্লিন্টনের খুব কাছের মানুষ এবং ক্লিন্টন ফাউন্ডেশনে সে নিয়মিত ডোনেশন করত। এটা হচ্ছে একটা বিষয়। আর অপরদিকে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি যুদ্ধ অবস্থা সে অলরেডি তৈরি করে ফেলেছে। সো ইন্ডিয়া তাকে কখনোই কোনোভাবেই আর সাপোর্ট করার বা সমর্থন করার কোনো সুযোগ, ডিপ্লোম্যাটিক কোনো সুযোগই সে আর রাখেনি, এই পথটা একেবারেই বন্ধ করে দিয়েছে। এখন আপনারা যারা রাজনীতি বুঝেন, জানেন, চিনেন, এখন চিন্তা করে দেখেন যে সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশের মতো একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা তৈরি করে, পাশাপাশি ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশের সাথে বৈরিতা তৈরি করে সে কি করতে পারবে, সে কি বেঁচে থাকতে পারবে কি পারবে না। বাট আমরা মনে করি যেটা মনে করি যে সেটা সবাই মনে করে, সাধারণভাবে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সাথে এবং ভারতের মতো এত বড় একটি বৃহৎ দেশের সাথে রাজনৈতিক বৈরিতা তৈরি করে, তিক্ততা তৈরি করে সাময়িক সময়ের জন্য হিরোইজম করতে পারবো বা মনে হচ্ছে যে অনেক কিছু করে ফেলছে, বাট আলটিমেটলি দিন শেষে টিকে থাকতে পারবে না। এখন যদি দিন শেষে যদি টিকে না থাকতে পারে তাহলে তার ভবিষ্যৎ কি, কোন দিকে যাচ্ছে ইউনূসের ভবিষ্যৎ? আমি মনে করি যে ইউনূসের ভবিষ্যৎ খুবই অন্ধকার, খুবই খারাপ। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলো যখন বিপদে পড়ে বা কখনো কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তখন কিন্তু তাদেরকে অন্য অপর রাজনৈতিক দলগুলো বা অন্য দেশ কিন্তু তাদেরকে সহায়তা করে, সাহায্য সহযোগিতা করে। যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে 5 আগস্টের পরে যেটি করেছে, ইন্ডিয়া তাদেরকে সহযোগিতা করেছে, নেতৃবৃন্দকে স্থান দিয়েছে, ওখান থেকে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ওখানে রেখেছে। কিন্তু ইউনূসের ক্ষেত্রে কি হবে? ইউনূস কোথায় যাবে? ইউনূস কি কোথাও যেতে পারবে? ইউনূস ইন্ডিয়াতে যেতে পারবে না, ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না, কারণ ইউনূসের সকল রাস্তা বন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রে সে যাওয়ার রাস্তা সে বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়াতে তো যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ইউনূসের ভবিষ্যৎ কি হবে? ইউনূসের ভবিষ্যৎ হবে খুবই, ইউনূসের ভবিষ্যৎ আমি আপনারা যদি বলেন যে ইউনূসের ভবিষ্যৎ মানে আপনারা লিখে রাখতে পারেন, ইউনূসের ভবিষ্যৎ অন্ধকার। এবং ইউনূস বাংলাদেশে দেখবেন, বাংলাদেশের ইতিহাসে একটি বিরল একটা অন্যতম ঘটনা ঘটবে যে ইউনূস বাংলাদেশে গণপিটুনিতে নিহত হবে। ইউনূস বাংলাদেশের জনগণ দ্বারা গণপিটুনিতে নিহত হবে, কারণ সে ইন্ডিয়াতে যেতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। আর আওয়ামী লীগ দিন দিন যেভাবে শক্তিশালী হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, কারণ 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ অনেক পার্থক্য। এখন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ। আর একটি কথা আছে যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারে না। এখন যেভাবে আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ হয়েছে এবং একে অপরকে সহযোগিতা করছে এবং রাজনৈতিকভাবে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতেছে, সো এই 111 সরকার মতো একদম এই সরকার একদম ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ইউনূসের সাথে কেউ দিন শেষে কেউ থাকবে না। কারণ বিএনপিও রাজনৈতিক দল হিসেবে তারা ক্ষমতায় যেতে চায়, তারা প্রধানমন্ত্রী হতে চায়, মন্ত্রী হতে চায়, তারা অনেক কিছু করতে চায়, কিন্তু ইউনূস সেই সুযোগটাও তাদেরকে দিচ্ছে না, নষ্ট করে দিচ্ছে। সো দিন শেষে আমরা যেটা মনে করি যে এখন ইউনূসের অবস্থা এরকম হচ্ছে, যারা আপনারা যারা প্রশ্ন করছেন ইউনূস কি সেফ এক্সিট পাবে, ইউনূস কি যেতে পারবে, ইউনূসের ভবিষ্যৎ কি? ইউনূস উত্তর হচ্ছে ইউনূস সেফ এক্সিট পাবে না, ইউনূস যেতে পারবে না। ইউনূস বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যৎবাণী লিখে রাখেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে ঘটনা হবে যে পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রের প্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন। এটা যদি ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যদি লেখা থাকে এবং বিশ্বের ইতিহাসে যদি লেখা থাকে যে কোন দেশের প্রেসিডেন্ট কোন দেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন, সেটা হবে সুৎখোর মহাজন ইউনূস। ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এবং তার যে উপদেষ্টারা, মন্ত্রী পরিষদের যে সদস্য ছিল, তারাও গণপিটুনিতে নিহত হবেন। এটা হবে তার ভাগ্য, এটাই হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। সো আশা করি সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সকলে ঐক্যবদ্ধ থেকে এই সুৎখোর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। বাংলাদেশের গন্তব্য যেন বাংলাদেশ যেন পথ হারা না হয়, আমরা যেন সকলে মিলে বাংলাদেশকে এই সুৎখোর মহাজন ইউনূসের হাত থেকে রক্ষা করতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।
জয় বাংলা। দর্শক, মোদির কাছে হাসিনা বসে এরকম বিভিন্ন পরিকল্পনা চালিয়ে যাচ্ছে তারা, এবং বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং ডক্টর ইউনূসের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে, ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা খারাপ সম্পর্ক তৈরি করবে। এটাই যেন পরিকল্পনা শেখ হাসিনার, এবং শেখ হাসিনা যারা ফ্যাসিস্ট হাসিনার যারা অনুসারীরা রয়েছে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত, তারা কিন্তু সেই চেষ্টাই করে যাচ্ছে। সন্দীপ, এই ব্যাপারগুলো নিয়ে ইউনূস কি সঠিক পদক্ষেপ নিতে পারবেন কিনা, তাদেরকে প্রতিহত করতে পারবেন কিনা, এবং শেখ হাসিনার এই মাস্টার প্ল্যানগুলোকে বিতাড়িত করতে পারবেন কিনা, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।